সিনহা হত্যা মামলা তদন্তে কক্সবাজারের বাহারছড়া ও মারিশ বুনিয়ায় গেছেন র্যাবের নতুন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম। আজ দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের জন্য নানা তথ্য সংগ্রহ করেন। এ সময় তিনি স্থানীয়দের সাথে কথা বলেন। এর আগে র্যাব 15 এর সহকারী পুলিশ সুপার জামিল আহমেদকে এই মামলা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। পরে শুক্রবার তার স্থলে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে এসেছেন খায়রুল ইসলাম। তদন্তের দায়িত্ব পেয়ে তিনি আজই ঘটনাস্থলে গেছেন। তদন্তকারীদের সূত্রে জানা যায়, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস কক্সবাজারের পুলিশ সুপারকে ফোন করে বলেছিলেন তিনি সিনহাকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু গুলি করার আগে লিয়াকত ওসি না অন্য কারো কাছ থেকে অনুমতি নিয়েছিলেন সে ব্যাপারে আরও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে তদন্তকারী দল। আগামী সপ্তাহেই যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যা মামলা চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে গ্রেপ্তার 5 আসামির মধ্যে তত্ত্বাবধায়ক সহ 3 জনের 5 দিন এবং 2 জনের 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষের অমানবিক নির্যাতনের প্রমাণ পেয়েছে পুলিশ। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার জানান, গঠিত 2 তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এ সপ্তাহের মধ্যে। প্রাথমিক তদন্তে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের 3 কিশোর হত্যার সঙ্গে কেন্দ্রটির কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। কেন্দ্রটির 19 জনকে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে তিনি জানান, এ ঘটনা তদন্তে গঠিত 2 কমিটির প্রতিবেদন পাওয়ার পর মামলার চার্জশিট দেয়া হবে। সংক্ষিপ্ত তদন্তে বা অনুসন্ধানে কিন্তু তাদের নাম এসেছে। সার্বিক তদন্ত হবে, আরও বিচার বিশ্লেষণ হবে, আরও সাক্ষী সাবত যাচাই বাছাই করে কিন্তু পুলিশের তদন্তকারী অফিসার এটা ফাইনালি তদন্ত রিপোর্ট দিবেন। তদন্তে জানা গেছে, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের গার্ড নূর ইসলাম তার চুল কেটে দেওয়ার জন্য হৃদয় নামের এক কিশোরকে ডেকে পাঠান, কিন্তু হৃদয় এতে অস্বীকৃতি জানালে ওই গার্ড ক্ষিপ্ত হয়ে কর্তৃপক্ষের কাছে হৃদয় সহ কয়েক কিশোরের বিরুদ্ধে সমকামিতা সহ নানা অভিযোগ করেন। বিষয়টি জানার পর হৃদয় ও পাভেল ওই গার্ডকে মেরে হাত ভেঙে দেয়। পরে ওই গার্ডের অভিযোগের ভিত্তিতে অভ্যন্তরীণ বিচারের শাস্তি হিসেবে 18 কিশোরকে টানা 6 ঘন্টা অমানবিক নির্যাতন চালায় কেন্দ্র কর্তৃপক্ষ। পেটানোর পরে তারা যখন আহত হয়ে ফ্লোরে পড়েছিল, তখন আপনার একজন কম্পাউন্ডার আসে, ডাক্তারও তারা আনতে পারেনি বা আনেনি। এই তথ্যটি থানা পুলিশকে জানাননি, জেলা প্রশাসনকে জানাননি, তাদের হায়ার অথরিটিকে জানাননি। গুরুতর অসুস্থ হলে চিকিৎসা না দেয় ওই 3 কিশোরের মৃত্যু হয়। শুক্রবার রাতে এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করেন নিহত এক কিশোরের বাবা। ঘটনা তদন্তে গঠিত ওই 2 তদন্ত কমিটি সোম ও বৃহস্পতিবার প্রতিবেদন দেবার কথা রয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রের তত্ত্বাবধায়ককে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি 7-8 জন কিশোরের সম্পৃক্ততার বিষয়েও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশ থেকে করোনা ভাইরাস চলে যাবে, বেশি দিন লাগবে না, এমনকি করোনার ভ্যাকসিন নাও লাগতে পারে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে রাজধানীর মহাখালীতে শোক দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিভিন্ন দেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে আলোচনার চেষ্টা চলছে। ভ্যাকসিন আমদানির বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাহিদ মালেক দাবি করেন, স্বাস্থ্য বিভাগের পদক্ষেপেই দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু হার কম। তার দাবি, দেশের কোনো মানুষ চিকিৎসার অভাবে করোনায় মারা যায়নি, চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে বলেই নির্ভয়ে ঘরের বাইরে যাচ্ছে লোকজন। কোভিড আক্রান্ত সংখ্যা আপনারা জানেন কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে। এটা একটা বিরাট অর্জন। ভ্যাকসিন বেশি যদি দেরিও লাগে, আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না, বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না। দেশে করোনায় নতুন করে 34 জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন রোগীর শনাক্ত হয়েছে 2644 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, 87টি পরীক্ষাগারে 12,891 নমুনা পরীক্ষায় 2644 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.51%।
এ নিয়ে মোট করোনা আক্রান্ত 2,74,525 জন, নতুন করে 1,012 জন সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন 1,57,635 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 34 জনের মধ্যে পুরুষ 24 এবং নারী 10 জন। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 3,625 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32। বিশ্বে করোনায় প্রাণহানি 7,63,000 ছাড়ালো। আক্রান্ত 2,13,00,000-এর বেশি। একদিনে বিশ্বে আক্রান্ত 2,76,000। এর মধ্যে ভারতে শনাক্ত হয়েছে 65,500, যার বিশ্বে একদিনে সর্বোচ্চ। দেশটিতে নতুন মৃত্যু 990 জনের। যুক্তরাষ্ট্রে একদিনে 1,000-এর বেশি প্রাণহানি, আক্রান্ত 60,000। করোনা সংক্রমণ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে ইউরোপের নানা দেশে। ডিস্কো বন্ধের পাশাপাশি সড়কে ধূমপান নিষিদ্ধ হয়েছে স্পেনে। 30 জনের বেশি লোকের সমাগম ও মাস্ক না পরলে জরিমানা গুনতে হবে যুক্তরাজ্যে। এদিকে খাবার বা প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে মানবদেহে করোনা ছড়ানোর নজির নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, রান্নার পর মারা যায় করোনা ভাইরাস। করোনায় এবার চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বসি। দেশের বিমূর্ত চিত্রকলার অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি, আর এর স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21শে ও স্বাধীনতা পুরস্কার। এছাড়া ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধেও ছিল তার বিশেষ ভূমিকা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশির 1932 সালে 17 আগস্ট জন্মেছিলেন ঢাকায়। আর জন্মদিনের দুদিন আগেই চলে গেলেন না ফেরার দেশে। 88 বছর বয়সে শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে করোনায় মৃত্যু হয় তার। দুপুরে তেজগাঁওয়ের বাসভবনে জানাজা, পরে চিরনিদ্রায় শায়িত হন বনানী কবরস্থানে। আমাদের যেটা ইচ্ছা ছিল আমরা আর মার্কাজুল, যেটা মোহাম্মদপুরে, ওখানে নিয়ে যাওয়ার, কিন্তু আমরা পরে জানতে পারলাম অ্যাপোলো ওনাকে যথেষ্ট রেসপেক্ট করেছে। ওদের নিজেদের তরফ থেকে ওরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফোন করে ওনাদেরকে খবর দিয়েছে। আমাদের স্ক্যাজুয়ালটা একটু চেঞ্জ হয়েছে, তখন ওনারাই অ্যাপোলোর নিচে গোসলের ব্যবস্থা সব ওনারাই করেছেন। বাংলাদেশে বিমূর্ত চিত্রকলার অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। তার দেয়াল, শহীদ শিরোনাম, রক্তাক্ত 21শে নামের কাজগুলো বিশেষ জায়গা করে নিয়েছে বাঙালির মনে। চিত্রকলা ছাড়াও লিখেছেন বই। মুদ্রা ও শিলালিপি নিয়ে আছে গবেষণা। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও ছিল তার সোচ্চার ভূমিকা। ওনার একটা ইচ্ছা ছিল যে মানুষের জীবিতকালে সমাজকে দিয়েছেন বা আমাদের দেশকে দিয়েছেন, ওনার মৃত্যুর পরে যেন সবাই তাকে মনে রাখে। মিউজিয়ামের মতন একটা করবো, ওনার জিনিস এবং ওনার বাবার যে জিনিসগুলো ওনাকে দিয়েছেন বেসিক্যালি, তো সেই জিনিসগুলো সবই আমাদের কাছে আছে। সেখানে আমরা একটা চেষ্টা করবো একটা ছোট্ট মিউজিয়াম করার জন্য। চিত্রকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা ও 21শে পদক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে মাত্র 3.5 বছরে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এনেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থনীতি পুনর্গঠনে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন কৃষি ও শিল্প উন্নয়নে। কৃষকদের কল্যাণে বাজেটে রেখেছিলেন ভর্তুকি, শিল্প কারখানাগুলো করেছিলেন জাতীয়করণ। বিশ্লেষকরা বলছেন, বঙ্গবন্ধুর দূরদর্শী পরিকল্পনার ফলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। Very good exportable commodities like jute, like tea, like hydrogen schemes, fish. এভাবেই দেশের সম্পদকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের স্বপ্নবীজ বুনেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 9 মাসের যুদ্ধের সময় দেশে খাদ্য উৎপাদন হয়নি। সদ্য স্বাধীন দেশের দুর্দশাগ্রস্ত মানুষকে সামাজিক ও অর্থনৈতিক মুক্তি এনে দিতে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। প্রাধান্য দেন দেশের খাদ্য উৎপাদনে, ডাক দেন সবুজ বিপ্লবের। বঙ্গবন্ধুর হাত ধরেই মূলত দেশের অর্থনীতির ভিত গড়ে ওঠে। স্বপ্নের সোনার বাংলায় তিনি দেখতে চেয়েছিলেন দেশের কৃষি ও কৃষকের উন্নয়ন এবং স্বনির্ভরতা। দরিদ্র কৃষকদের কল্যাণে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। গড়ে তোলেন সমবায় ব্যবস্থা, কৃষি গবেষণা প্রতিষ্ঠান স্থাপন, কৃষিবিদদের চাকরিতে প্রথম শ্রেণী মর্যাদা দেন। গ্রামীণ অর্থনীতির উন্নয়নই ছিল তার পরিকল্পনার অংশ জুড়ে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের শুরু থেকেই সবসময় তিনি মনে করতেন বাংলাদেশকে যদি উন্নত করতে হয়, বাংলাদেশকে যদি সমৃদ্ধশালী করতে হয়, এদেশের বিপুল সংখ্যক মানুষের
দারিদ্র মোচন করে যদি জীবনযাত্রার মান উন্নত করতে হয়, তাহলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, কৃষি থেকে আয় বাড়াতে হবে, কৃষিকে লাভজনক করতে হবে, তাহলেই এদেশ উন্নত দেশ হবে। বঙ্গবন্ধু সরকারি আওতায় নেন দেশের পাটকলগুলোকে, শিল্প উন্নয়নে গুরুত্ব দেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর, গ্রহণ করেন বিভিন্ন আধুনিকায়নের প্রকল্প। অর্থনীতিবিদদের মতে বঙ্গবন্ধুর যুগান্তকারী নানা পদক্ষেপের জন্যই সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেলে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখার তাগিদ তাদের। আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, কৃষক দাম পায় না, এটা একটা বড় সমস্যা। এখন এই সমস্যা কিন্তু আমাদের সঙ্গে নতুন না, এটা একেবারে পাকিস্তান আমলেও ছিল, কৃষক দাম পায় না। সেখানে আবার নজর দেওয়া দরকার, এবং সেটা নজর দেওয়ার জন্য কিছু কিছু পদক্ষেপ তো নেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই তেমন কাজ করছে না। একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে কৃষক সংগঠন করা দরকার আছে। বিশেষজ্ঞরা মনে করেন আগামী স্বনির্ভর সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে কার্যকরভাবে বাস্তবায়িত করতে হবে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর কিনে যাওয়া 5 গ্যাস ক্ষেত্রের জন্যই দেশ বর্তমানে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবসের এক অনলাইন আলোচনা সভায় এ মন্তব্য করেন বক্তারা। দেশ গড়তে অল্প সময়ের মধ্যেই সব খাতের জন্য বঙ্গবন্ধু দিক নির্দেশনা দিয়ে গেছেন বলে জানান আলোচকরা। মুজিব বর্ষের শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে এ মাসেই 461 উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে জানানো হয়েছে অনুষ্ঠানে। বঙ্গবন্ধু সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশি জ্বালানি ও খনিজ সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেন। তার অল্প সময়ের মধ্যেই পেট্রোলিয়াম ও সমুদ্র আইনসহ বেশ কিছু আইন তৈরি করেছিলেন। 1972-এ পেট্রোবাংলা প্রতিষ্ঠা করে দেশের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন, পরিশোধন ও বাজারজাতকরণের সূচনা করেন তিনি। 1975 সালে মাত্র 4.5 লাখ পাউন্ডে শেল অয়েলের কাছ থেকে 5টি গ্যাস ক্ষেত্র কিনে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে মাত্র 3.5 বছরে শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প, কৃষি এবং জ্বালানি সহ সব খাতের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন বঙ্গবন্ধু। জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যুৎ বিভাগের আয়োজনে এক আলোচনা সভায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের অর্থনীতিতে যে গতি এসেছে তা বঙ্গবন্ধুর কিনে যাওয়া 5 গ্যাস ক্ষেত্রের কারণে। উনি বুঝতে পেরেছিলেন যদি অর্থনৈতিকভাবে আমাদের ভবিষ্যতে বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের দিকে নিতে হয়, তাহলে নিজেদের যে বেসিক জিনিসগুলো আছে সেখানে আমাদেরকে সবচেয়ে বেশি সিকিউরড হতে হবে, এবং তার কিন্তু বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পাই এই 5টি গ্যাস। জাতির জনকের জন্য সমাজ ও অর্থনীতিতে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। তবে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহি চৌধুরী। আমরা যদি আমাদের সব প্রজন্মের সবাই যদি সাহস রাখি, নিষ্ঠা থাকে, সততা থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই অগ্রযাত্রা কেউ বাধা দিতে পারবে না। এদিকে মুজিব বর্ষে নিরবচ্ছিন্ন ও গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ নিশ্চিতে এ মাসে 461 উপজেলা এবং ডিসেম্বরের মধ্যে 1059 গ্রামের 2.5 লাখ গ্রাহককে সংযোগ দেওয়া হবে বলে জানান বিদ্যুৎ সচিব। এই মাসের মধ্যেই আমরা 461টি উপজেলাতে পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে আমরা গ্রিড লাইনে আমরা শতভাগ বিদ্যুৎ দিচ্ছি। 1059টি গ্রাম যেখানে প্রায় 2.5 লক্ষ গ্রাহক আমরা সংযোগ দেব। দেশকে সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি সবার স্বার্থ রক্ষার মাধ্যমে দায়িত্ব পালন এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আরও জ্ঞান অর্জন ও গবেষণা করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানানো হয়। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে গত সপ্তাহে পার করেছে স্বর্ণ ও রূপা। সপ্তাহের শেষে স্বর্ণের দাম প্রায় 4.5% এবং রূপার দাম 6.5% বেশি কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের দরপতন শুরু হয় গত সপ্তাহের 7 আগস্ট থেকে। গত বুধবার এক পর্যায়ে $1,895 নেমে আসে স্বর্ণের আউন্স, অর্থাৎ 3 দিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম $180 পর্যন্ত কমে যায়। এর মধ্যে মঙ্গলবারই কমে $112। বিশ্ববাজারে এই রেকর্ড দরপতনের প্রেক্ষিতে বুধবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ভরিতে 3,500 টাকা কমানো হয় স্বর্ণের দাম। শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে 3 বার।
দেশের মাটিতে ক্যাম্প করার চেয়ে শ্রীলঙ্কায় গিয়ে পুরোদমে প্রস্তুতি শুরু করার পক্ষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফিট ও ম্যাচ খেলার অবস্থা থাকলে শ্রীলঙ্কা সফরের টেস্টেই ফিরতে পারবেন সাকিব আল হাসান, জানিয়েছে বোর্ড সভাপতি। এদিকে স্থগিত হওয়া সিরিজগুলোর নতুন সূচির কাজ শেষ করে ফেলেছে বিসিবি। শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুই বোর্ড। ব্যক্তিগত অনুশীলন শুরু হয়েছে ঈদের আগে। সময়ের সাথে মুশফিক, মাহমুদুল্লাহ, মুমিনুল যোগ দিয়েছেন। তামিমও যোগ দেওয়ার অপেক্ষায়। শ্রীলঙ্কা সফরের আগে দলীয় ক্যাম্পের কথা ভাবা হচ্ছিল, তবে পরিস্থিতি বিবেচনায় মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন সংক্ষিপ্ত করার পক্ষে বিসিবি। শ্রীলঙ্কা গিয়ে পুরোদমে অনুশীলনের গুরুত্ব দেওয়া হচ্ছে। সতর্কতা মেনে লঙ্কা সফরে যাওয়ার আগে 3 বার করানো হবে করোনা পরীক্ষা। যে যত প্র্যাকটিস সম্ভব এটাকে শিফট করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া, এখানে ব্যাপারটাকে শর্ট করে দিয়ে ওখানে গিয়ে যদি আমরা আরও আগে যাই, যেহেতু ওখানে কোনো ধরা পড়ছে না, আমরা অ্যাজিউম করতে পারি যে ওদের ওখানকার পরিস্থিতিটা মাচ সেফার আমাদের চেয়ে এই মুহূর্তে। ঢাকা প্রিমিয়ার লিগ এবছর হচ্ছে না নিশ্চিত। পরিস্থিতির উন্নতি না হলে একই ভাগ্য বরণ করতে হবে বিপিএল-এর। আশার কথা, স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলোর নতুন সূচি ঠিক করে ফেলেছে বিসিবি। বাকি আছে শুধু অজদের বিপক্ষে 2 টেস্টের সূচি ঠিক করা। শিডিউল ছিল, আমাদের যে শিডিউলটা ছিল আমাদের এখানে আসার কথা ছিল ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দুটো চলে গেছে। পাকিস্তানের সাথে একটা টেস্ট বাকি আছে, শ্রীলঙ্কার এটা আছে, আয়ারল্যান্ডের একটা ব্যাপার আছে। আমরা সবগুলোই মোটামুটি আবার রিশিডিউল করার মতো, কবে খেলবো না খেলবো এটা মোটামুটি প্রস্তুতি আমরা সব কিছু ঠিক করে ফেলেছি। কাজে ওই খেলাগুলো বাদ যাবে না, এক্সেপ্ট ওয়ান। অস্ট্রেলিয়ারটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। সাকিব আল হাসান শ্রীলঙ্কা সফরে ফিরবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বিসিবির পরিকল্পনা স্পষ্ট করেছেন সভাপতি। যেই দিন উঠে যাবে তারপরেই সে আমাদের সাথে খেলতে পারবে, এর সাথে একটাই অ্যাভেলেবল হবে, তখনই থেকেই সে অ্যাভেলেবল টু প্লে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কবে আসবে। বাট এটার সাথে অবশ্যই তার ফিটনেস অ্যান্ড আদার থিংস, ওগুলোর ওর প্রিপারেশন, এটারও একটা ব্যাপার আছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঘরোয়া লিগ ও ঘরের মাঠের সিরিজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বিদেশে গিয়ে খেলার দিকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।